সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রিপন দাস, প্রভাষক, কাউখালী সরকারি ডিগ্রি কলেজ। আজকের এইচএসসি ক্লাসে হিসাব বিজ্ঞান একাদশ এবং দ্বাদশ শ্রেণী। তো তোমাদের আজকে আমি সমন্বয় দাখিলা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। যে সমন্বয় জাবেদা বলো বা সমন্বয় দাখিলা, কারণ এই সমন্বয় দাখিলা সম্পর্কে ভালোভাবে অবগত না থাকলে আমরা আর্থিক বিবরণী বলো বা কার্যপত্র বলো এই অঙ্কগুলো ভালো করে করতে পারি না। তো সে কারণে আমি তোমাদেরকে আজকে যে সমন্বয় দাখিলার ধারণা দেওয়ার চেষ্টা করছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এখানে একটা শীট তৈরি করেছি, তো এখান থেকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে দেখো, সমন্বয় কথাটির অর্থ হলো মিলকরণ বা মিলানো বা সামঞ্জস্য বিধান করা, অ্যাডজাস্ট করা ইংরেজিতে বলা হয়। তো সেজন্য সমন্বয় দাখিলা ইংরেজি হচ্ছে অ্যাডজাস্টিং জার্নাল। তো হিসাবকালের শেষে আর্থিক বিবরণী প্রস্তুতের সময় যেগুলো অলিপিবদ্ধকৃত লেনদেন, সেই লেনদেন সমূহ সংশ্লিষ্ট খাতের সাথে সমন্বয় সাধন অর্থাৎ যোগ বা বিয়োগ করার জন্য যে দাখিলা ব্যবহার করা হয় তাকে সমন্বয় দাখিলা বলে। তাহলে সমন্বয় দাখিলা কয় প্রকার আছে? সমন্বয় দাখিলা সাধারণত দুই প্রকার, অর্থাৎ সমন্বয় জাবেদা দুই প্রকার। একটি হচ্ছে অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত সমূহের সমন্বয়। একটু করে যদি বলি, অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত সমূহের সমন্বয় বলতে যে সমস্ত প্রদান বা প্রাপ্তিগুলো চলতি হিসাবকালে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু অংশ পরবর্তী হিসাবকালের সাথে সংশ্লিষ্ট, সেগুলো হচ্ছে অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত সমূহ। আরেকটা হচ্ছে বকেয়া সমূহের সমন্বয়, অর্থাৎ কোনো কিছু বকেয়া থাকলে, যেমন খরচ বকেয়া, কোনো যে সমস্ত খরচ পরবর্তী হিসাবকালের কিন্তু তা চলতি হিসাবকালে প্রদান করা হয় তাকে অগ্রিম খরচ বলে। আরেকটা হচ্ছে বকেয়া খরচ। আচ্ছা, যাই হোক, আমরা ডিটেলস পরে আলোচনা করছি। তাহলে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত সমূহের সমন্বয়, দুই নম্বরে হচ্ছে বকেয়া সমূহের সমন্বয়। তো এই দুইটি ছাড়াও সমন্বয় জাবেদা আরো দুই রকমের হয়। একটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা সমূহের সমন্বয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যয় বন্টন ও অন্যান্য সমূহের সমন্বয়। তাহলে আমরা এক নম্বরটা নিয়ে একটু আলোচনা করি, অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত সমূহের সমন্বয়। তো আমি আগে বলেছি যে সমস্ত প্রদান ও প্রাপ্তিগুলো চলতি হিসাবকালে লিপিবদ্ধ করা হয়েছে কিন্তু পরবর্তী হিসাবকালের সাথে সংশ্লিষ্ট, সেগুলো হচ্ছে অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত সমূহ। তো এইগুলো দুই ধরনের হয়ে থাকে, অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত খরচ, একটা হচ্ছে আয়। কি বললাম? অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত খরচ, একটা হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয়, আনআর্নড যেটাকে বলা হয়। তো অগ্রিম বা বিলম্বিত বা স্থগিত খরচ বলতে কি বোঝায়? যে সমস্ত খরচ পরবর্তী হিসাবকালের কিন্তু তা চলতি হিসাবকালে প্রদান করা হয় তাকে অগ্রিম খরচ বলে। যে খরচ পরবর্তী হিসাবকালের কিন্তু তা চলতি হিসাবকালে প্রদান করা হয় তাকে অগ্রিম খরচ বলে। অগ্রিম খরচের সমন্বয় দুটি পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়। একটি হচ্ছে সম্পদ পদ্ধতি বা আধুনিক পদ্ধতি, একটা হচ্ছে খরচ পদ্ধতি বা সনাতন পদ্ধতি। তাহলে সম্পদ পদ্ধতি বা আধুনিক পদ্ধতি কি? যে পদ্ধতিতে সংশ্লিষ্ট হিসাবকালে খরচ প্রদানের সময় সম্পূর্ণ অংশকে, আবার বলছি, যে পদ্ধতিতে সংশ্লিষ্ট হিসাবকালে খরচ প্রদানের সময় সম্পূর্ণ অংশকে অগ্রিম ধরে সম্পত্তি হিসাবে বিবেচনা করা হয় তাকে সম্পদ বা আধুনিক পদ্ধতি বলে। এক্ষেত্রে সমন্বয় জাবেদায় চলতি হিসাবকালের নিঃশেষিত অংশটুকুকে ডেবিট এবং সংশ্লিষ্ট অগ্রিম খরচ হিসাবকে ক্রেডিট করতে হবে। আবারও বলি, এক্ষেত্রে সমন্বয় জাবেদায় চলতি হিসাবকালের যে নিঃশেষিত অংশ, সেই নিঃশেষিত অংশকে ডেবিট এবং অগ্রিম খরচ হিসাবকে ক্রেডিট করতে হবে। মনে রাখতে হবে, সম্পদের যে অংশ বা বাদ, মেয়াদ উত্তীর্ণ বা ব্যবহৃত হয়েছে সেই অংশ দিয়ে সমন্বয় দাখিলা করতে হবে। তাহলে তারপরে আসো আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি
রহমানের রেওয়ামিলে দেওয়া আছে অগ্রিম বীমা 50,000 টাকা। তো সমন্বয়ে বলা হয়েছে অগ্রিম বীমার অর্ধেক নিঃশেষিত বা অতিক্রান্ত বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে আমরা তখন কি লিখবো? অর্ধেক মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এই যে আমরা বললাম যেতটুকু অংশ বাদ বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেই অংশ দিয়ে সমন্বয় দাখিলা করতে হবে। তাহলে আমাদের মেয়াদ উত্তীর্ণ কত হয়েছে? অর্ধেক 25,000। এই জন্য আমরা বীমা খরচকে ডেবিট লিখলাম, কিন্তু অগ্রিম বীমা খরচকে ক্রেডিট করে দিলাম। আগে যেটা অগ্রিম বীমা খরচ ডেবিট ছিল সেটাকে এখন ক্রেডিট। তো একটা কথা মনে রাখবে, তোমরা এই যে সমন্বয় জাবেদাগুলো করছো, সমন্বয় জাবেদা আগে আমরা যে সাধারণ জাবেদা আছে, সাধারণ জাবেদা কিরকম করে করেছিলাম? ধরো কোনো খরচ অগ্রিম দেওয়া হচ্ছে, তাহলে আমরা তখন কি লিখেছিলাম? অগ্রিম খরচ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে কি, ওটা সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়েছিল। সেই সম্পদ এখন কিছুটা অংশ কমে যাচ্ছে, কমে গেলে সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, সেজন্য অগ্রিম বীমা খরচ ক্রেডিট করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেও বুঝতে পারো। আর এখানে কোনো নগদ হিসাব আসে না। তো তোমরা মনে রাখবে দুই ধরনের পদ্ধতিতে ভিত্তিতে হিসাব হয়, একটা হচ্ছে ক্যাশ বেসিস, একটা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস, মানে বকেয়া ভিত্তিক। তাহলে এটি যদি আমরা সনাতন পদ্ধতি বা খরচ পদ্ধতিতে করতাম তাহলে কি হতো? তো এই পদ্ধতি কি? যে পদ্ধতিতে সংশ্লিষ্ট হিসাবকালে খরচ প্রদানের সময় সম্পূর্ণ অংশকে খরচ হিসেবে বিবেচনা করা হয় তাকে খরচ পদ্ধতি বা সনাতন পদ্ধতি বলে। এক্ষেত্রে সমন্বয় জাবেদায় চলতি হিসাবকালের অনিশ্চিত অংশটুকুকে ডেবিট এবং সংশ্লিষ্ট খরচ হিসাবকে ক্রেডিট করতে হয়। মনে রাখতে হবে, ব্যয়ের যে অংশ সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ব্যয়ের যে অংশ সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে, অনুত্তীর্ণ অব্যবহৃত রয়েছে, সেই অংশ দিয়ে সমন্বয় দাখিলা করতে হবে। যেমন একটা উদাহরণ দেখো, জনাব নবীনের রেওয়ামিলে দেওয়া আছে বীমা খরচ 40,000 টাকা। সমন্বয়ে বলা আছে বীমা খরচের 1/4 চলতি হিসাবকালে খরচ হিসেবে গণ্য করতে হবে, অগ্রিম বীমা 3/4। তাহলে দেখো আমাদের অগ্রিম বীমার কতটুকু, অগ্রিম বীমা ছিল কত টাকা? 40,000 টাকা। তাহলে আমরা 40,000 টাকা খরচ দেখিয়েছিলাম, এখন অগ্রিম আছে কতটুকু? অগ্রিম আছে 30,000। এই অগ্রিমটুকুকে নিয়ে করতে হবে অগ্রিম বীমা ডেবিট 30,000 টাকা। বীমা খরচ হয়েছে কত? বীমা খরচ 30,000 টাকা। তাহলে এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি, আগে যেটা খরচ হিসেবে দেখিয়েছি সেটাকে ক্রেডিট করতে হবে, আর আমাদের সমন্বয় দাখিলা দিতে হবে যতটুকু অব্যবহৃত রয়েছে, অনুত্তীর্ণ রয়েছে সেটা দিতে হবে, সেটা দিয়ে সমন্বয় দাখিলা করতে হবে। তারপর দেখো খতে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয়। তো আমরা বলেছিলাম কি, এখানে একটি হচ্ছে অগ্রিম বিলম্বিত স্থগিত খরচ, একটা হচ্ছে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয়। সহজ কথায় আনআর্নড ইনকাম। আমি কোনো একটা সেবা দেওয়ার আগে যদি কোনো টাকা নিয়ে ফেলি তাহলে সেটাকে বলা হয় অগ্রিম প্রাপ্ত বা অনুপার্জিত আয়। তাহলে যে সমস্ত আয় পরবর্তী হিসাবকালের, এই আয়টা কিন্তু পরবর্তী হিসাবকালের কিন্তু তা চলতি হিসাবকালে পাওয়া যায়, তাকে অগ্রিম প্রাপ্ত আয় বা অনুপার্জিত আয় বলে, আনআর্নড ইনকাম বলে। অগ্রিম প্রাপ্ত বা অনুপার্জিত আয়ের সমন্বয় দুটি পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়, তাও একটি দায় পদ্ধতি বা আধুনিক পদ্ধতি, একটা হচ্ছে আয় পদ্ধতি বা সনাতন পদ্ধতি। তাহলে দেখো আগে যেটা করেছিলাম অগ্রিম খরচ, সেখানে সম্পদ পদ্ধতিকে বলা হয় আধুনিক পদ্ধতি, আর এখানে দায় পদ্ধতিকে বলা হয় আধুনিক পদ্ধতি। ওখানে খরচ পদ্ধতিকে বলা হয় সনাতন পদ্ধতি, এখানে আয় পদ্ধতিকে বলা হয় সনাতন পদ্ধতি। তো দায় পদ্ধতি বা আধুনিক পদ্ধতি কি? যে পদ্ধতিতে সংশ্লিষ্ট হিসাবকালে প্রাপ্ত আয়ের সম্পূর্ণ অংশকে দায় হিসেবে বিবেচনা করা হয় তাকে দায় পদ্ধতি বলে। এক্ষেত্রে সমন্বয় জাবেদায় চলতি হিসাবকালের অর্জিত অংশটুকুকে ক্রেডিট এবং অনুপার্জিত সংশ্লিষ্ট আয় হিসাবকে ডেবিট করতে হয়। তাহলে একটু উদাহরণ দেখো, মিস্টার হাসানের রেওয়ামিলে দেওয়া আছে অনুপার্জিত সেবায় 16,000 টাকা। সমন্বয়ে বলা আছে অনুপার্জিত সেবায়ের 6,000 টাকা অর্জিত হয়েছে। তাহলে আমরা আগে যেটা পেয়েছিলাম সেটা ক্রেডিট করেছিলাম না দায় হিসেবে, নগদান হিসাব ডেবিট, অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট। এখন অনুপার্জিত সেবা হিসাব ক্রেডিট করেছিলাম, এখন যতটুকু অংশ আয় হয়ে যাচ্ছে ততটুকুকে ডেবিট করে দিব। তাহলে অনুপার্জিত সেবায় কত অর্জিত হয়েছে? 6,000 টাকা। সেজন্য অনুপার্জিত সেবায় হিসাব ডেবিট 6,000 টাকা, আর সেবায় হিসাব 6,000 টাকা ক্রেডিট গেল। এবার আসো আয় পদ্ধতি বা সনাতন পদ্ধতিতে কি করতাম? যে পদ্ধতিতে সংশ্লিষ্ট হিসাবকালে প্রাপ্ত আয়কে আয় বিবেচনা করা হয়, আয় হিসেবে বিবেচনা করা হয় তাকে আয় পদ্ধতি বা সনাতন পদ্ধতি বলে। এক্ষেত্রে সমন্বয় জাবেদায় চলতি হিসাবকালে অনুপর্জিত আয়কে ডেবিট এবং সংশ্লিষ্ট আয়কে ক্রেডিট করা হয়। তাহলে জনাব আমিনের রেওয়ামিলে দেওয়া আছে সেবায় 15,000 টাকা। সমন্বয়ে বলা আছে সেবায়ের 4,000 টাকা অনুপার্জিত হিসাবে গণ্য হবে। তাহলে সেবায় 4,000 টাকা লিখতে হবে,
অনুপার্জিত সেবায় 4,000 টাকা লিখতে হবে, অর্থাৎ এটা সনাতন পদ্ধতি। তাহলে 2 নম্বরে বকেয়া সমূহের সমন্বয় দেখি আমরা। যে সমস্ত ব্যয় এখনো পরিশোধ করা হয়নি এবং যে সমস্ত আয় অর্জিত হয়েছে কিন্তু এখনো পাওয়া যায়নি, সেগুলোই হচ্ছে বকেয়া সমূহ। তো বকেয়া সমূহ 2 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে বকেয়া খরচ বা অপরিশোধিত পদ্ধতি খরচ, একটা হচ্ছে বকেয়া বা প্রাপ্য বা অনাদায়ী আয়। বকেয়া খরচ বা অপরিশোধিত খরচ বলতে কি বোঝানো হয়? চলতি হিসাবকালে খরচে যে অংশ অপরিশোধিত থাকে তাকে বকেয়া বা অপরিশোধিত খরচ বলে। এই ক্ষেত্রে সমন্বয় জাবেদায় সংশ্লিষ্ট খরচ হিসাব ডেবিট এবং সংশ্লিষ্ট বকেয়া খরচ হিসাবকে ক্রেডিট করতে হয়, কারণ আমরা জানি বকেয়া খরচ হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে মজুরি, বেতন, ভাড়া, এই 3টা খরচ, এই খরচ যদি বকেয়া থাকে তাহলে আমরা কি করব? মজুরি, বেতন বা ভাড়া খরচ হিসাব ডেবিট করে বকেয়া মজুরি, বেতন বা ভাড়া হিসাব ক্রেডিট করব। উল্লেখ্য, তোমাদেরকে একটু মনে করে দিই, গত ক্লাসেও কিন্তু আমি এরকম একটা সমন্বয় জাবেদার ক্লাস নিয়েছি। এই ক্লাসটার সাথে এই ক্লাসটা একটা ডিফারেন্স তোমরা খেয়াল করবে। তো সেই ক্লাসটা দেখার পর এই ক্লাসটা দেখলে তোমরা কিছুটা আরো বেশি ভালো করে বুঝতে পারবে। আমি ইচ্ছে করেই আজকের ক্লাসটা এক্সটেন্ড করলাম, পরবর্তী ক্লাসে আমরা অঙ্ক করব। তাহলে ঋণের সুদ 1300 টাকা অপরিশোধিত রয়েছে, এটা একটা হচ্ছে খরচ। তাহলে বকেয়া ঋণের সুদ হিসাব ডেবিট, বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট। তবে এখানে একটু ভুল আমি টাইপ করেছি, আমি দুঃখিত। এখানে বকেয়া ঋণের সুদ হবে না, লিখবে যে ঋণের বকেয়া সুদ। তাহলে আসো, ধারে বা বাকি সাপ্লাইজ ক্রয় বা হিসাবভুক্ত হয়নি এরকম একটা জাবেদা হলে কি হবে? ধারে বা বাকিতে সাপ্লাইজ ক্রয় কিন্তু হিসাবভুক্ত হয়নি, সাপ্লাইজ হিসাব ডেবিট লিখবে, কিন্তু বকেয়া সাপ্লাইজ বা প্রদেয় হিসাব ক্রেডিট করবে। এবার আসো বকেয়া প্রাপ্য বা অনাদায়ী আয়। চলতি হিসাবকালে কোনো আয় অর্জিত হয়েছে কিন্তু তা আদায় হয়নি, তাকে বকেয়া প্রাপ্য বা অনাদায়ী আয় বলে। এক্ষেত্রে সমন্বয় জাবেদা হবে বকেয়া বা প্রাপ্য বা অনাদায়ী সংশ্লিষ্ট আয় হিসাব ডেবিট, সংশ্লিষ্ট আয় হিসাব ক্রেডিট। তাহলে বিনিয়োগের অনাদায়ী সুদ 6,500 টাকা, বিনিয়োগের অনাদায়ী সুদ। তো আমরা জানি বিনিয়োগের সুদ একটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কি আয় না? তাহলে বিনিয়োগের অনাদায়ী সুদ যেটা আছে, সেই বিনিয়োগের অনাদায়ী সুদ আমাদের জন্য আয়, আয়টা আমাদের কাছে অনাদায়ী রয়েছে, তাহলে আমরা এটা কি পাবো? তাহলে সেজন্য অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট করব। তারপরে সেবা প্রদান করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, তেমনি করে প্রাপ্য হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, অর্থাৎ এটা টাকাটা পাবো। ধারে বিক্রয় 2,500 টাকা যা হিসাবভুক্ত হয়নি, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেমন? ভবিষ্যৎ, এরপর ভবিষ্যৎ ব্যবস্থা সমূহের সমন্বয়। ব্যবসায় এমন কতগুলো ব্যয়ের উদ্ভব হয় যেগুলো নগদ টাকায় সংগঠিত হয় না। এই সকল ব্যয় কোন স্থায়ী সম্পত্তি ব্যবহারের জন্য অথবা ধারে বিক্রয়ের জন্য হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি কিসের কথা বলছি। একটা অবচয়ের ধারণা বা অবলোপনের ধারণা দিচ্ছি। অনাদায়ী পাওনা, কুঋণ ইত্যাদি এই সকল ব্যয়ের জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয়। অবচয়ী ধার্যের জন্য সমন্বয় জাবেদা 2 ভাবে দেওয়া যায়। 2 ভাবে কি? অবচয়ী হিসাব 2 ভাবেই ডেবিট করবে, কিন্তু আসবাবপত্র হিসাব ক্রেডিট অথবা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করবে। তো তোমরা পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট করবে, এটাই ভালো হয়। অনাদায়ী কুঋণের জন্য সমন্বয় জাবেদা দেওয়া 2টি পদ্ধতি, প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি, একটা হচ্ছে সঞ্চিতি বা ভাতা পদ্ধতি। প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি বলতে বোঝানো হয় এই পদ্ধতিতে অনাদায়ী দেনা বা কুঋণ সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার পর অনাদায়ী দেনার খরচ সরাসরি প্রাপ্য হিসাবের উপর চার্জ করে সমন্বয় জাবেদা দেওয়া হয়। তখন আমরা লিখি অনাদায়ী দেনা বা কুঋণ হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপরে সঞ্চিতি বা ভাতা পদ্ধতি। তাহলে এক্ষেত্রে আগে এই পদ্ধতিতে অতীত ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে অনাদায়ী দেনার জন্য পূর্ব থেকে একটি তহবিল গঠন করা হয় এবং পরবর্তীতে অনাদায়ী দেনা খরচ হলে ওই তহবিলের বিপরীত চার্জ করে যে সমন্বয় জাবেদা দেওয়া হয়, সমন্বয় জাবেদাগুলো দেওয়া হয়। অর্থাৎ এই ক্ষেত্রে আগে আগে ধরে ফেলা হয়। তো আমরা একটু উদাহরণ যদি দেখি, বকুলের প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে 1,000 টাকা, যেটা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের 2,500 টাকা অনাদায়ী দেনা সঞ্চিতির হিসেবে রাখতে হবে। পূর্বাবলোপনকৃত অনাদায়ী দেনা হচ্ছে 200 টাকা। তাহলে আমরা প্রথমে আমরা যেটা প্রাপ্য হিসাবের পর যে অনাদায়ী দেনা সঞ্চিতি, সেটার জন্য দেখি অনাদায়ী দেনা হিসাব ডেবিট, অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। যেটা পাওয়া যাবে না সেটার জন্য অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। আর প্রাপ্য হিসাবের যেটা পুরাতন সঞ্চিতি আছে সেটার জন্য হবে কি প্রাপ্য হিসাব ডেবিট, অনাদায়ী দেনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। এবং সবশেষে প্রাপ্য হিসাবে যে এটা আমরা আবার লিখবো নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপর দেখো অভ্যন্তরীণ ব্যয় বন্টন ও অন্যান্য সমূহের সমন্বয়। ব্যবসায়ী দৈনন্দিন কার্য পরিচালনার জন্য অনেক সময় এক খাতের ব্যয় অন্য খাতে ব্যবহার করা হয়। এক্ষেত্রে সমন্বয় জাবেদার মাধ্যমে এক খাতের ব্যয়কে সংশ্লিষ্ট খাতে স্থানান্তর করা হয়। যেমন রুমি অ্যান্ড সন্স লিমিটেডের হিসাব বইতে নিম্নোক্ত সমন্বয়গুলো পরিলক্ষিত হয়। মনে করে মেরামতের জন্য 700 টাকা পণ্য ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা পণ্য
তো ব্যবহারের জন্য কিনি না, বিক্রির জন্য কিনি, কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, সেজন্য মেরামত খরচ হিসেবে ডেবিট করে ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। মালিকের প্রয়োজনে 900 টাকার পণ্য উত্তোলন, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। বিজ্ঞাপনের উদ্দেশ্য পণ্য বিতরণ করলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট করতে হবে। এই হচ্ছে সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা। তো আমরা পরবর্তীতে কিছু সমন্বয় জাবেদা করার পর এরপর ক্লাসে আমরা কার্যপত্র নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা এগুলো নিয়ে চর্চা করো, বেশি বেশি করে এগুলো ক্লাসগুলো দেখার চেষ্টা করো, তাহলে তোমাদের আরো বোধ বাড়বে এবং তোমাদের দক্ষতা বাড়বে।